এইচএসসি 25 ব্যাচ অবশেষে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন জানা গেল। তোমাদের পরীক্ষাতে কি কি আসবে সেটা একটু জেনে নাও। আমরা প্রথমেই আজকে 70 নাম্বার একটা সাজেশন দেব। তোমরা জানো যে তোমাদের এই ব্যাকরণের মানে নির্মিত অংশ যদি 70 নাম্বারের মধ্যে ভালো একটা স্কোর যদি তুমি না তুলতে পারো, তাহলে বাংলা প্রথম পত্র যে তোমার পরীক্ষাটা মনমতো হয়নি সেটা তুমি কভার করতে পারবে না। এই 70 নাম্বারের মধ্যে আমাদের টার্গেট থাকবে কমপক্ষে আমরা 60+ নাম্বার যাতে পেতে পারি, 60-65। অনেকের কাছে এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু তুমি চেষ্টা করবা যে একদম মিনিমাম নাম্বার যাতে টিচার আমাদের এখান থেকে না কাটতে পারেন, ঠিক আছে? সো প্রথমে আমরা একটু দেখবো আবেদনপত্রের কি কি সাজেশন রাখবো। আবেদনপত্র সবাই আমরা লিখতে জানি, ছোটবেলা থেকে আমরা বিভিন্ন অজুহাতে টিচারদের কাছে আবেদনপত্র লিখে আমাদের অভ্যাস আছে। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, তারপর বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য যে জরিমানাটা, সেটা জরিমানা মওকুফের জন্য। সো অনেক জিনিস আমরা শিখে আসছি, এইবার আমরা অ্যাডভান্স কিছু শিখবো। দেখো পরীক্ষাতে কি কি আসতে পারে, তুমি যে বোর্ডের অধীনেই পরীক্ষা দাও না কেন, এইগুলো থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসবে। দেখো, তোমার এলাকার কলেজের সামনে রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা পত্র লিখো। আবেদনপত্রের অপশন হিসেবে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল। সো অনেকেই এইটা না লিখে ইমেইলটা লিখতে চাও। সো আমি আজকে তোমাদেরকে A to Z নির্মিত অংশের পুরো সাজেশনটা দিব। এটা তোমরা অনেকেই হয়তো বা তোমরা পেয়ে গিয়েছো, যারা পাও নাই তারা আমি গ্রুপে যে লিঙ্কটা দিব এখানে ক্লাসটা শেয়ার করে এইটা তোমরা নিয়ে নিবা, ঠিক আছে? দেখো আবেদনপত্রের মধ্যে বরাবরটা ঠিকঠাক মতো রাখবো, অর্থাৎ যার কাছে আমরা লিখতেছি, যার কাছে আমরা লিখবো সেটা যাতে ঠিকঠাক মতো থাকে। কোনো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদনপত্র লিখো। এটা দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ডে আসছে। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখো। তো যেগুলোতে দেখা যাবে যে কোনো একটা চাকরির জন্য অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদন লেখো, এইগুলোতে তুমি সংযুক্তি হিসেবে তুমি কারিকুলাম বাইটা যেটাকে বলা হয় সিবি হিসেবে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার নাগরিকত্ব, তোমার বাবার নাম, মায়ের নাম, এগুলো তোমরা একটু অ্যাড করে দিবা, ঠিক আছে? শহরের যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য আবেদনপত্র লিখো। কলেজ প্রভাষক পদে বা চাকরির জন্য আবেদনপত্র লিখো। ওকে, এইবার তোমরা দেখবা যে প্রতিবেদন আমরা ছোটবেলা থেকে লিখে আসতেছি। প্রতিবেদনের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস তোমরা পাবা, যেমন মাদকাসক্তির কুফল নিয়ে বা ভয়াবহতা নিয়ে বা শহরের আসলে যানজট নিয়ে, হ্যাঁ, বা বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা নিয়ে, এইরকম যে প্রতিবেদনগুলো, এগুলো সাজেশন হিসেবে আমাদের কাজে লাগবে। খাদ্যে ভেজালের কারণ এবং প্রতিকার শিরোনামে একটা প্রতিবেদন রচনা করো। ধরো যে প্রতিবেদন যখন তুমি লিখতে যাবা তখন কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে যে তুমি কোন জিনিসটা, মানে তোমরা অনেকে বলে যে ভাই প্রতিবেদনে খাম লিখবো কিনা। দেখো, প্রতিবেদন যদি তুমি হাতে হাতে দিতে পারো সেই ক্ষেত্রে খাম লিখার প্রয়োজন হয় না। আর যদি প্রতিবেদনটা ডাক যোগে পাঠাতে হয় তাহলে তোমার খাম দিতে হবে। এখন সাপোজ তুমি একটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী, তুমি র্যান্ডম একটা পার্সন, সো তুমি সংবাদপত্র প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন লিখবা, এটা সম্পাদক বরাবর যখন পাঠাবা খাম লিখে দিতে হবে। এবং এটা কি লিখতে হবে, বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা লিখে তারপর লিখলে যে নিম্নের জনগুরুত্বপূর্ণ বিষয়টি আপনার পত্রিকায় প্রকাশের জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তারপর তুমি খুব সুন্দরভাবে এরকমভাবে হেডলাইন দিবা, ঠিক আছে? যত বড় হেডলাইন দেওয়া যেতে পারে যে মাদকাসক্তি যেন এক আতঙ্কের নাম, হ্যাঁ, বা বিদ্যুৎ বিভ্রাট আমাদের জনজীবন, বিদ্যুৎ বিভ্রাটে আমাদের জনজীবন বিপর্যস্ত, এই টাইপের হেডলাইনগুলো দেখবা। ক্লিক বেট টাইপের আর কি, ওই যে আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে যেটা বললাম, হ্যাঁ, প্রশ্ন ফাঁসের কথাটা, ওই এরকম আর কি। সো এই যে এইগুলো তোমরা লিখবে। আবার কিছু কিছু আবেদনপত্র দেখা যায় প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে যে তোমার কলেজের কোনো একটা প্রতিষ্ঠান প্রদানের নিকট তুমি এটা লিখবা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সম্পাদক বা এটা প্রকাশের জন্য আবেদন, এইগুলো লিখা লাগে না, ঠিক আছে? আই হোপ তোমরা এই প্রতিবেদনের সাজেশনটা বা প্রতিবেদন লেখার নিয়মগুলো তোমরা জানো। যদি না জানো সেটাও আমাকে বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা কোনো একটা ডেমো দেখানোর জন্য। সারাংশের জন্য আমরা কি কি পড়বো, খুবই গুরুত্বপূর্ণ সারাংশ, যেটা কবিতার গল্পের অংশ। সো গল্পের অংশের মধ্যে মনে রাখবা, কখনোই সারাংশ লেখার ক্ষেত্রে সারাংশের উপরের লাইন, মাঝখানের লাইন বা শেষের লাইন, এরকম কোনো লাইন আমরা হুবহু লিখবো না। এবং সারাংশর ক্ষেত্রে আমরা অনেক সময় তুমি, সে, আমি এগুলো ব্যবহার করি, কোনো পুরুষের ব্যবহার করা যাবে না। সারাংশ মানে হচ্ছে যে সার অংশ, মানে গল্পের বা এই প্রবন্ধটার বা এই প্যারাটার মূল অংশটা জাস্ট লিখবা। এইটা একদম তুমি থার্ড পার্টি হিসেবে লিখবা, তুমি এখানে নিজেও ইনভলভ হবা না, ঠিক আছে? যেমন আমরা একটা পড়ছি যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে টাকা বা অর্থ বা বৃত্তের উপর
বৃত্তর উপর নির্ভরশীল, অভ্যাস ভয়ানক জিনিস। জাতি শুধু বাইরের দিক থেকে আমরা দেখলে হবে না, দালান কোটার মাধ্যমে দেখলে হবে না। জাতির ভেতরকার যে ইনফ্রাস্ট্রাকচার, মূল্যবোধ, এই জাতির নীতি নৈতিকতা বোধে কতটুকু আসলে বলিয়ান বা জাগ্রত, সেটা আমাদের জানতে হবে। তারপর দেখো, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা উন্মোচিত হবে না। তোমার নিজের মধ্যে জ্ঞানের ক্ষুধাটা থাকতে হবে। বার্ধক্যতা হয় আজ কঙ্কালসার বৃদ্ধি, নিরবাসে বিক্ষমান্তের সার্থকতার গান শোনায়। শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে যারা কুণ্ঠাবোধ করে না, তাদের থেকে তুমি দূরে থাকবা। তারা তোমাকে যারা সম্মান দেয় না, তাদের থেকে তুমি দূরে থাকবা। কোনো সভ্য জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, তাহলে তাদের বইগুলো পুড়িয়ে ফেলো, তাদের যে পণ্ডিতগুলো আছে তাদেরকে তুমি হত্যা করে ফেলো। তার মানে এটার মাধ্যমে সাহিত্যকে এখানে বেশি একটা জোর দিচ্ছে। ঠিক আছে, সাহিত্যের প্রতি বা এই পণ্ডিত বা বুদ্ধিজীবী যারা আছে, তারাই আসলে একটা জাতির প্রাণ। একটা জাতি কেবল টাকা পয়সা কিংবা দ্বন্দ্বলত, অর্থ, বিত্ত এগুলোর মাধ্যমে বেড়ে ওঠে না কিংবা টিকে থাকে না। জাতি টিকে থাকে তার আসলে বিদ্যা, বুদ্ধি, কর্মের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। তারপর দেখো সারমর্ম, কবিতার অংশ। তো সারমর্ম তোমরা লিখবা কয় লাইনে? 3 থেকে 4 লাইনে তোমরা সারমর্মটা লিখবা। আর সারাংশটা লিখবা তোমরা কয় লাইনে? 4, 5, 6 লাইনে। আমি প্রতিবার তোমাদেরকে এটা বলি, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবা। সারমর্মটা কবিতার অংশ 1/3 দেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ 9টা লাইন বা 10টা লাইন যদি থাকে, তাহলে এটা 3 ভাগের 1 অংশ লিখতে হয় আর কি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তারপর দেখো, ফুটিয়াছে সরোবরে, বিপদে মোরে রক্ষা করো, এ মোর প্রার্থনা, বিপদে যেন আমি করিতে পারি জয়। স্বাধীনতার স্পর্শমণি সবাই ভালোবাসে, বিপুলায় পৃথিবীর কতটুক জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের। সো এই যে মর্মগুলো, এগুলো শর্ট টাইমে তোমরা একটু লাস্টে দেখে যাবা। একটু দেখে গেলে এইগুলো তোমরা পারবা। যে জোটে যদি মোটে, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বাধা, হ্যাঁ অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, জীবনানন্দ দাশের কবিতা। যে যারা অন্ধ তারাই চোখ সবচেয়ে বেশি দেখে। তারপর সংলাপের সাজেশন, সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপটা দেওয়ার চেষ্টা করবা, 1 by 1 লেখার চেষ্টা করবা। এবং এই সংলাপটা কয় পৃষ্ঠা হবে? সংলাপটা কমপক্ষে তোমরা 3 পাতা লেখার চেষ্টা করবা। সংলাপটা 3 পাতা লেখার চেষ্টা করবা। এখানে 14 বা 16 জোড়া লেখার চেষ্টা করবা। ঠিক আছে, 14 বা 16 জোড়া তোমরা সংলাপটা লিখবা। এখন সংলাপের জন্য কি কি আমরা সাজেশন আজকে রেখেছি? উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা না নিয়ে তোমার 2 বন্ধুর মধ্যকার একটা কনভারসেশন, ইউ এন্ড সামওয়ান। এখন তুমি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি কি করতে চাও, বা সে কি কি করতে চায়, তার প্ল্যান কি, তোমার পরামর্শ কি থাকবে, এগুলো নিয়ে একটা সংলাপ। তো সংলাপের ক্ষেত্রে আমরা তুই তুকারিগুলো বর্জন করব, এবং সংলাপের ক্ষেত্রে যত সম্ভব আমরা ফর্মালি মানে নর্মালি কনভারসেশনের মধ্যেও তুমি ব্যবহার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এবং বৃদ্ধের মুখ থেকে বৃদ্ধের সংলাপ, ছাত্রের মুখ থেকে ছাত্র সুলভ আচরণ, এবং শিক্ষকের মুখ থেকে শিক্ষক সুলভ আচরণ, বা ছোটো ভাই থেকে ছোটো ভাইয়ের মতো আচরণ আমরা সংলাপের মধ্যে ফুটিয়ে তুলবো। ঠিক আছে, সো সংলাপে যদি আমরা ধরো যে এখানে যদি আমরা রামিম দিয়ে শুরু করি, তাহলে শেষ করব তামিম দিয়ে। ঠিক আছে, রামিম তামিম, রামিম তামিম, এরকমভাবে আমরা লেখার চেষ্টা করব। 2-2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখব। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং একজন তরুণের মধ্যে সংলাপ রচনা করো। আমি আবারও বলছি, সংলাপ থেকে শুরু করে এইখানে যে নির্মিতির সাজেশন, এগুলো ঘুরে ফিরে এইখান থেকে আসে। সো কমপ্লিট প্যাকেজটা তুমি পেয়ে যাচ্ছ। ক্লাসটা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। 2 দিন পরে তুমি ডিলিট করে দিও। ক্লাসটা শেয়ার করে আমাকে বলো যে ভাই এটার পিডিএফটা লাগবে। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে তুমি ক্লাসটা দেখেছো, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। বৈশ্বিক উষ্ণতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। এটা তোমরা খুব ভালো পারবা, এটা আমি জানি, এটা তোমরা খুব ফাটায় দিবা। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করা। গুড। তারপর আর কি কি আছে? জুলাই আন্দোলনের বিষয়বস্তু নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, খুবই ইম্পর্টেন্ট। জুলাই আন্দোলন নিয়ে এটার সময়কাল বা এটার প্রেক্ষাপট বা এটা ঘটনা প্রবাহ নিয়ে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা, স্মৃতিচারণটা শেয়ার করতে পারো। উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী 2 বন্ধুর মধ্যে সংলাপ। ফেসবুকের সুফল কুফল, অমর একুশের গ্রন্থমেলা, 21-এর চেতনা, নৈতিকতা, সম্প্রতি বই পড়া। দেখো, সংলাপ একবার যদি তুমি কনসেপ্টটা বুঝে ফেলো, আমি যেগুলো বললাম যে বৃদ্ধের মুখ থেকে বৃদ্ধের কথা, শিক্ষকের মুখ থেকে শিক্ষক সুলভ আচরণ, এটা যদি বুঝে ফেলো, একবার লেখা শুরু করলে সংলাপটা তুমি এমনিতে লিখতে পারো। তোমার আর কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, আল্লাহ ছাড়া তোমার কেউ আটকাইতে পারবে না, তুমি লিখে যাইতে পারো। দেখো, ইমেইলের সাজেশন। ইমেইল মানে বৈদ্যুতিন চিঠি। এখন তোমাদের প্রত্যেকের প্রশ্ন যে ভাই ইমেইলটা আমি জানি না কিভাবে লিখতে হয়। এই দেখে নাও, ইমেইল 1 পাতায় লিখতে হবে। এটার নাম হচ্ছে বৈদ্যুতিন চিঠি। এটার নাম হচ্ছে বৈদ্যুতিন চিঠি, ইমেইল বা বৈদ্যুতিন চিঠি। সো বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখবা? 1 পাতায় লিখবা। দেখো, একদম খাড়া 1 পৃষ্ঠা, খাড়া 1 পৃষ্ঠায় তোমরা লিখবা। সো ইমেইলের ক্ষেত্রে 4টা জিনিস ম্যান্ডেটরি। একটা হচ্ছে ফ্রম, এরকম একটা বক্স দিলা। তারপর লিখবা টু, যার কাছে ইমেলটা দিবা। ঠিক আছে, তারপর এখানে দিবা সিসি, তারপর এখানে দিবা সাবজেক্ট। আরেকটা জিনিস তোমরা অনেকে লিখো সিসির পরে বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, সিসি মানে হচ্ছে কার্বন
কার্বন কপি। অর্থাৎ তুমি এই যে ইমেলটা এটা এইখানে আরও কয়েকজনের ঠিকানা যদি দিয়ে দাও তাহলে সেম ইমেলটা তাদের কাছে প্রেরণ হয়ে যাবে। সো যাই হোক আমরা ফ্রম লিখবো আমার নাম অন্তর মার্জা, অন্তর@gmail.com, মনে রাখবা gmail.com। ইমেইলের যে ভাষাগুলো বা লেটারগুলো সেগুলো সর্বদা স্মল লেটার হবে। তারপর লিখলাম আমি তানভীর, ছোটো হাতের তানভীর @gmail.com, ছোটো হাতের স্মল লেটার লিখবো gmail.com। সিসি তো দরকার নেই, কার্বন কপি মানে তুমি অন্য আরও বন্ধু 4-5 জনের কাছে যদি দিতে চাও আর কি, শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ বন্ধুর নিকট ইমেল লিখো বা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেল লিখো। সো তুমি লিখলা যে নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, ঠিক আছে, এটা ইমেলটা পাঠাতে চাচ্ছ তানবীরের কাছে। তারপর তুমি লিখবা প্রিয় তানবীর লিখার পরে জাস্ট লিখলা যে বগিচুগি এই বঙ্গাব্দে নতুন জীবন আমাদের, নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক, বিবাহের বার্তা, A+-এর বার্তা বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বার্তা, এগুলো লিখার পরে তুমি লিখবা ইতি অন্তর, ঠিক আছে, তোমার নামটা লিখে ফেলবা, শেষ একদম। আর কিছুই নাই, সময় তারিখ কিছু বরাবর অমুক তমুক কিছু লাগে না, জাস্ট সিসিটা ব্ল্যাঙ্ক রাখলেই হয় আর কি। অনেকে এখানে সিসির পরে বিসিসি দাও, ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি চাচ্ছ না এই কার কাছে তুমি মেইলটা পাঠাইছো সেটা অন্য কেউ জানো, প্রাইভেসির জন্য আর কি, ঠিক আছে। ওকে ফাইন। সো দেখো ইমেইলের জন্য আমরা কি কি পড়বো। দুর্ঘটনায় আহতদের সাহায্যে রক্ত ও প্রয়োজনে আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছে ইমেইল, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইমেইল, মোবাইল ফোনের অপব্যবহার ক্ষতিগুলোর দিক নিয়ে বন্ধুর সাথে ইমেইল, বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা জানিয়ে ইমেইল, শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে, মোবাইল ফোনের অপব্যবহার ক্ষতিগুলোর দিকগুলো, বাংলা নববর্ষের শুভেচ্ছা। ওই যে একই কনটেক্সট, ইমেইলের লেখা কয় লাইন হয়, প্রিয় লিখার পরে প্রিয় অমুক লিখার পরে ইতি পর্যন্ত সর্বোচ্চ 5 লাইন লিখলেই হয়। এক পাতায় যেহেতু লিখতে হয়, এক পাতার মধ্যে তো তোমার অর্ধেক চলে যায় ওই যে ফ্রম টু, হ্যাঁ, তারপর সেন্ট, অনেকে তোমরা সেন্ট লিখো যে এটা কত তারিখে পাঠানো হয়েছে, সেন্টটা না দিলেও হয়, সমস্যা নেই। বই পড়ার গুরুত্ব, ইন্টারনেট ব্যবহার সুফল কুফল। মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া জানতে চাই, রেজিস্টার বরাবর ইমেল। দেখো এবার আমরা মোস্ট কমন যেটা পড়ব, প্রবন্ধ রচনা 20 নাম্বার। এই প্রবন্ধ রচনা 20 নাম্বার, তোমাদের প্রথম প্রশ্ন যে ভাই কয় পাতা লিখবো, আমি বলবো যে অবশ্যই 15+ পাতা লিখবা, 15 পাতা লিখবা। এটার জন্য আলাদা সময় রেখে দিবা পরবর্তীতে। সবগুলো লিখার পরে 80 নাম্বার লিখার পরে তুমি আইসা বলবা যে যত সময় থাকে 30 মিনিট বা 40 মিনিট যাই থাকবে সেটা তুমি প্রবন্ধের জন্য ব্যয় করবা। কত পাতা লিখবা, কয়টা পয়েন্ট লিখবা, কমপক্ষে 20টা পয়েন্ট লিখবা যে কোনো টপিকের উপর। ধরো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য 20টা টপিক তুমি একটু লিখে যাও, হ্যাঁ, 20টা টপিক তোমার মনে যাতে মনে পড়ে, 20টি পয়েন্ট, ঠিক আছে। আমরা উদ্ধৃতি দিতে পারি, বিভিন্ন উদ্ধৃতি বা কবিতার লাইন আমরা দিতে পারি, কবিতার লাইন আমরা দিতে পারি, ঠিক আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রমের মর্যাদা বা অধ্যবসায় শিষ্টাচার, জাতীয় চেতনাগত একটা রচনা। তারপর দেখো জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, জুলাই আন্দোলন 2024। আমার কেন জানি মনে হইতেছে এটা এবার বোর্ডে আসতে পারে, জুলাই আন্দোলন খুবই ইম্পর্টেন্ট জুলাই আন্দোলন। তারপর দেখো বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প থেকে একটা আসবে, পরিবেশ দূষণ বা খাদ্য দূষণ, পানি দূষণ থেকে আসবে, মানব কল্যাণী বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান বা আধুনিক জীবনে বিজ্ঞান, ইন্টারনেটটা দেখবা এবং নারী শিক্ষার গুরুত্ব। এই ছিল 8টা রচনা। সো এই আমাদের 70 নাম্বার পারিভাষিক শব্দের সাজেশনটা আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি, এই জন্য এখানে দিলাম না, এটা দেখে নিবা, ঠিক আছে। সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা এবং পিডিএফ এর জন্য পুরোটা ক্লাস যারা এখন পর্যন্ত দেখে আসো তারা আমাকে অবশ্যই নক দিবা, ঠিক আছে। সো সবার পরীক্ষা ভালো হোক, সবার পরীক্ষা সুন্দরভাবে দিতে পারো ইনশাল্লাহ। বাংলা দ্বিতীয় পত্রে তোমরা যাতে 90+ নাম্বার পেতে পারো। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।